তাদের ইগনোর করুন, তারা এমনই, জানেন তো। যতক্ষণ না অবধি এখানে কোনো অসুবিধা করার চেষ্টা করে ততক্ষণ ইগনোর করুন। একটু একটু করে আমাদের দিকে এগাচ্ছেন, দেখুন স্যার। এদেরকেও ফুসলাচ্ছে, সমস্যা নেই, আমি থানা থেকে লোক আনাবো ঝামেলা হলে। বিসিএস দিবেন? ঠিক বিসিএস এর ইচ্ছে নেই স্যার, তবু অপশন হিসেবে রাখা। আমি ইটস ওয়েস্ট নর্থ সাউথ অ্যাপ্লাই করেছি ইন ট্রেনিং করতে, তারা আমাকে পেন্ডিংয়ে রেখেছে এবছর। আসন সীমিত, দেখি অফার ভালো হলে চলে যাব। এছাড়াও কয়েকটা পাবলিক বিশ্ববিদ্যালয়েও আবেদন করব নিয়োগ বিজ্ঞপ্তি হলেই। কয়েক বছর পড়লেই বাইরের স্কলারশিপ পেতে সুবিধা হবে। দোয়া করবেন স্যার। বাহ, অনেক প্ল্যান। ঠিক প্ল্যান না, তবে আমি আর কোনো অপশন রাখিনি নিজের জন্য। হ্যাভ টু মেক মাই লাইফ বেটার। সীমানা ছাড়িয়ে চারিদিকে সবুজ ধানক্ষেত। আচমকা এক উদ্ভ্রান্ত দক্ষিণা বাতাস সমুদ্রের মতো ঢেউ খেলিয়ে ধানের শীষ নাড়িয়ে দিয়ে গেল। সানভীর ওদিকে দৃষ্টি রাখে। এবার মাথায় জিভের ডগায় বেশ কিছু কথা এসেছিল, বলল না কারণ এই ভদ্রমহিলা শুনতে আগ্রহী নয়। সৌভাগ্য এটা যে সব এত সহজে সহজে হয়েছে। এখন একটু লম্বা সময় নেওয়া দরকার, সপ্তাহ দুয়েক তো নিতেই হবে, তারপর আবার বসে কথা বলা যাবে মুখোমুখি বসে। নাফিয়া হাতের বই থেকে দৃষ্টি সরিয়ে হুট করে স্যারকে দেখে আবার একটু সতর্ক শ্বাস নেয়। স্যার যে কিছুই মনে রাখেনি বা নাফিয়াকে রাখতে দেয়নি, এটা তার কাছে স্বস্তির। দুহাতে বেতন তোলার সময় অন্তত আনন্দ কাজ করবে মনের ভেতর। হঠাৎ চোখাচোখি হলো। নাফিয়া সংকোচে চোখ নামিয়ে কাজের কথায় এলো। স্যার আর 3 দিন লাগবে সম্ভবত, তবে একটা সমস্যা, এখানকার চেয়ারম্যান ঝিল থেকে পানি দিতে চাইছে না, নানা অজুহাত দেখাচ্ছে। আর তেমন বৃষ্টি হচ্ছে না বেশ কয়েকদিন, পানি আনা জরুরি। আমি জুয়েল ভাইকে বলেছি খালের সাথে লিঙ্ক করে যদি সামআউট, তবে দূরত্ব বেশি, খরচটা হবে, আমাদের বাজেট নিয়ে আরেকবার বসা উচিত। আপনি ব্যক্তিগত তহবিল থেকে আর কত দেবেন? নাফিয়া ট্যাব বের করলো। সানভীর আবার অপলক চেয়ে থাকে পরিশ্রমী মুখটার পানে। ক্রমশ ভদ্রমহিলা তার পিএ হয়ে উঠছে, মনে হচ্ছে প্রয়োজনের তুলনায় অধিক খাটছে, চাপ বুঝি বেশি দেওয়া হচ্ছে। কিন্তু নাফিয়ার হাবভাব কখনোই বলে না সে দায়গ্রস্ত, বরং আগ্রহী ভীষণ। এই কয়দিন যখনই নাফিয়ার সামনে এসেছে শাহেদের কথা মনে পড়েছে সানভীরের। বুঝেছে একটাই কথা, শাহেদ কখনো এই মেয়েটির যোগ্য ছিল না। তাই একটা কারণ সৃষ্টি হয়ে দুজনের পথ আলাদা হয়েছে। এই যা মেয়েটি যতটা হারিয়েছে ফেরত পেলে তার দ্বিগুণ পাবে, এটা মেয়ের দৃঢ়তা ও আত্মবিশ্বাস বলে। সেই দ্বিগুণ প্রাপ্তির মধ্যে সানভীর নিজেকে কল্পনা করছে, এটা ভেবে ক্ষণে ক্ষণে অবাক হয়। আবার একটু ভালো লাগা কাজ করে কোথাও। হাসাহাসির হিড়িক পড়ে যাবে এটা ঠিক, তবে আসলেই বোধহয় মহিলা কারো উপযুক্ত স্ত্রী হবার যোগ্যতা রাখে, সত্যিই রাখে। সেটা সানভীর হতেই পারে সময় গড়ায়। সানভীরের ভাবনা গুমোট হয়, দলা পাকায়। কিছুক্ষণের জন্য কাজের কথা ভুলে ও ভাবনায় ডুব দেয়। অজানা কাউকে বিয়ে করে ঠকার চাইতে জেনে শুনে দুঃখী একটা মেয়েকে বিয়ে করা উত্তম। এই লেখাটা সোশ্যাল মিডিয়ায় দেখেছিল কোনো একটা গ্রুপে। এমন একটা হালকা দর্শন কি ওর জীবনের বাস্তবতা হবে? হাসছে সানভীর মনে মনে। বিগত এক সপ্তাহ যাবৎ অমৃতা না শাহেদের কল রিসিভ করেছে না খুলেছে অ্যাপার্টমেন্টের দরজা। শাহেদ রোজ একবার করে এসে কিছুক্ষণ কলিং বেল টিপে চলে যেত। এমন সময় ওর কাছে থাকা চাবিটাও খুঁজে পাচ্ছিল না। আজ সকালে বিছানার নিচে চাবিটা আবিষ্কার করে ও ছুটতে ছুটতে অমৃতার অ্যাপার্টমেন্টে চলে গেল। গায়ে ঘরে পড়া টি শার্টটা, শার্ট পাল্টানোর কথা মাথায় নেই, মস্তিষ্ক দপদপ করছে রাগে। কিছু সময় আগে একটা কল আসে, তখন জেনেছে নাফিয়া সানভীরের সাথে ক্রোকব্রিজ এরিয়ায়। ওই এলাকাটা নির্জন, ছাত্র অবস্থায় দেখতো সবাই প্রেম করতে ওখানে যায়। কথাটা শোনার পর থেকে রক্ত ফুটছে শাহেদের। এসবে তোপ গিয়ে জ্বালিয়ে দিতে চাইল অমৃতার ঔদ্ধত্য। অমৃতা অ্যাপার্টমেন্টে বিছানায় গালিয়ে অসুস্থ মানুষের মতো শুয়েছিল। শাহেদের আগমনে ওকে বেশি একটা ঘাবড়ালো না, চুপচাপ উঠে শক্ত হয়ে বসে রইল। শাহেদ সামনে গিয়ে দাঁড়িয়ে শুরুতেই ঠান্ডা গলায় জানতে চাইল অমৃতার সহজ উত্তর। আগের বারের মতো শাহেদ এবার খেপল না এই কথায়। ওকে ভীষণ শান্ত লাগছে। ও চুপচাপ অমৃতার সামনে এমন ভাবে বসলো, অমৃতার দৃষ্টি দেখে বুঝলো শাহেদের চেহারায় কোথাও নাফিয়াকে খুঁজছে। মুখ সরিয়ে নিল অমৃতা, তবে শাহেদ দিল না। হাত চেপে মুখ ঘুরিয়ে সহজভাবে বলল, কি একটা ভুল করেছিলাম সেদিন। ওহ, তোমাকে ছোঁয়ার ভুলটা কথা বলছি না। পশু তো আমি, পাশবিকতা এসে গিয়েছিল নারী শরীর দেখে। আমার ভুলটা ছিল ওই দিন রাতে বাড়িতে গিয়ে নাফিয়ার পায়ে ধরে মাফ চেয়ে নেয়া, তোমাকে বিয়ে না করে। বেচারি আমাকে ক্ষমা করে, বেচারি আমাকে ঠিকই ক্ষমা করতো তখন। আজ একটা শান্তির জীবন থাকতো আমার, আমার বাচ্চাটা থাকতো, বাবা থাকতো, মা থাকতো, ভাইরা থাকতো, সম্মান থাকতো, ঘুম থাকতো। অমৃতা চাইল শাহেদের মুখে স্থির দৃষ্টিতে। শাহেদ বলে চলে ধীর গলায়, এত ভালোবাসতো মেয়েটা আমাকে, আজ মাফ করে দিত হয়তো বিয়েটা না করলে। আমার বাচ্চাটা আমার কাছে থাকতো,
আমার পাপে আমি বড় বাচ্চাটা হারিয়েছি, আমার ছোট বাচ্চাটা তোমার পাপে। শাহেদ খুবই বুঝে শুনে কথাগুলো বলছে, একদম চিন্তা করে করে শব্দ চয়ন করছে। উপলব্ধি হতে অমৃতার চোখ বেয়ে টুপটাপ জল গড়াচ্ছে, তবে ওর মুখভঙ্গি স্বাভাবিক, নেই কোনো উত্তাপ। ও আজ ওর সামনে বসে থাকা লোকটাকে শেষ পর্যন্ত শুনবে, তারপর একটা ডিসিশন নিবে। শাহেদ বলে যায়, ভাই বোনের বিয়ে দেখতে পারছি না, বাবা মায়ের আদর দোয়া পাচ্ছি না, তার বিনিময়ে তুমি যদি একটু শান্তি দিতে, তুমি যদি একটু আমায় বুঝতে, তুমি আমার বউ হওয়ার যোগ্য নও, আমার সন্তানের মা হবারও যোগ্য নও। তোমার সন্তান হয়নি কেন জানো? কারণ কি শেখাতে তুমি তাকে? অন্যের সংসার নষ্ট করা। তুমি একজন প্রেমিকা হিসেবে ভালো ছিলে, আমার উচিত ছিল তোমাকে অতীতেই রাখা। নাফি আমার যোগ্য স্ত্রী ছিল, ছিল যোগ্য বৌমাও বাবা মা, শারীরিক সৌন্দর্যের দিক থেকেও তোমার থেকে এগিয়েও। দোষ আমার চরিত্রে, এজন্য জীবন আজ এমন আমার। এক্স কে এক্স করেই রাখতে হয়। নাফিয়া যেটা করেছে, তোমার আমার মতো লাগালাগি করে নিজের সর্বনাশ ঘটানোর মেয়েও না। এক্স মানেই যে বিষ, সেটা আগে একটাবার বুঝলে তোমার ছায়াও মারাতাম না। অমৃতা নির্বাক শাহেদের চোখের দিকে তাকিয়ে শ্বাস ফেলে। নাফিয়ার কাছে কত কিছু শেখার আছে। একটা বার নাফিয়া আমায় সুযোগ দিলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। আমি আফসোসও তোমার মতো চরিত্রহীন নয়। বিবাহিত এক্সের সংসার ভাঙার রুচি আমার নাফিয়ার কোনোদিন হবে না। আর নাফিয়ার বাচ্চাটা আসেনি কারণ ওই রকম একটা পবিত্র মেয়ের গর্ভে আমার মতো চরিত্রহীনের সন্তান আসতে পারে না, তাই যোগ্যতা বেশি পেয়ে গেছিলাম আমি। কুকুরের পেটে ঘি সহ্য হয় না, তাই নাফিয়া থাকলো না, বাচ্চাটা থাকলো না। অমৃতা হতবাক দৃষ্টি দেখে শাহেদ একটু থামলো, ফের দম নিয়ে বলতে থাকলো, তুমি আমার বাচ্চা পেটে নিয়েছিলে ছলনা করে, এটা আমি জানি, তবুও আমার ছিল, তাই আমি চেয়েছিলাম সুস্থভাবে আসুক, আমি সর্বোচ্চ ভালো বাবা হব। কিন্তু আল্লাহ তোমাকে শাস্তি দিতে আমার কাছে বাচ্চাটাও নিয়ে নিয়েছে। কি, এভাবে কি দেখছো? আমি বরগুনা যাই বলে খুব জ্বলছে? তুমি সতীনের সাথে সংসার করার মনোভাব নিয়েই আমার জীবনে এসেছো, তাই আমার জীবন নাফিয়ার উপস্থিতি মানতে তুমি বাধ্য। ওকে আমি ভালোবাসি, শ্রদ্ধা করি, ওর স্মৃতি আমার বাকিটা জীবনের চলার পথের পথে। তোমার জন্য ওকে হারিয়েছি, ওকে আমি আজ জীবন মনের মধ্যে লালন করব, ওকে আমি ভালোবাসবো। এটা নিয়ে কোনো কথা তুমি বলবে না। ওকে এক ঝলক দেখার জন্য আমি বরগুনা ছুটে যাব, ওর জন্য আমি কষ্ট পাবো, এটা তুমি মানতে বাধ্য। ওকে নিয়ে কথা বলার কোনো যোগ্যতা তোমার নেই। ভবিষ্যতে যেন কখনো ওর বিরুদ্ধে কোনো কথা তোমার মুখ থেকে বের না হয়। আমার সত্য মেনে যদি থাকতে পারো তবে থাকবে, নয়তো দরজা খোলা আছে। একটা সময় আমার মনে হতো তুমি আমার জন্য সব ছেড়েছো, তাই তোমাকে ভালো রাখার চেষ্টা করেছি। এখন তোমার জন্য আমিও শূন্য, তাই তুমি আমার লাইফে না থাকলে নাফিয়াকে না পেলেও পরিবারটা ফেরত পেতে পারি। আমার সাথে থাকতে গেলে সংসার করা শিখে থাকতে হবে, আর 10টা বাঙালি মেয়ে যেভাবে সংসার করে সেভাবেই করতে হবে। এক্সট্রা কেয়ার আহ্লাদ পাওয়ার যোগ্য তুমি নও, তাই সেটা আশাও করবে না। তোমার প্রয়োজনীয়, তোমার অপ্রয়োজনীয় নখরা আমি সহ্য করব না, থাপড়ে সিধে করে দিব। পুলিশে যাবে, তোমার কীর্তিকলাপ পুলিশকে জানালে তোমার ইজ্জতও থাকবে না। তাই আমার সাথে থাকতে গেলে আমার পায়ের তলে মুখ বুজে সংসার করবে। তোমার পাওয়া পড়া, তোমার খাওয়া পড়া ভরণ পোষণের অভাব রাখবো না, তবে ফাজলামি দেখলে আমার হাতের শক্ত মার পড়বে, এটা মনে রাখবে। আমার সম্মান এমনিই নাই, নাফিয়ার সাথে সাথে আমার সুখ শান্তি সম্মান সব চলে গেছে, তাই তোমাকে বিন্দুমাত্র টলারেট করবে না আমি। শাহেদ থামলো। অমৃতা বসে থেকে হঠাৎ হাঁটু গুটিয়ে নিল, 2 হাত রেখে হাঁটুতে। ও যেন বোবা হয়েছে, এই লোকের থেকে পালাতে চাইছে কিন্তু শরীরে শক্তি নেই। শাহেদের অভিব্যক্তি বুঝে প্রসঙ্গ এড়িয়ে হঠাৎ ওর গাল ছুঁয়ে দিল। চমকে উঠল অমৃতা, কেমন গা সইছে না যেন শাহেদের ছোঁয়া, তাই সরতে চাইলো। শাহেদ বলল, সুস্থ আছো তাই না? ব্লিডিং শেষ তো? জবাব দেয় না অমৃতা। শাহেদ বলে, চেহারা সুরত এমন করে রাখো কেন? আগে তো পরিপাটি থাকতে, যখন নাফিয়া ছিল আমাদের মাঝে। ওকে কম্পিটিটর ভেবে সব সময় সেভাবে প্রেজেন্ট করতে নিজেকে। আমি কোথায় কম রাখছি তোমার? সীমিত আর্ন করেও তো মাসে মাসে সব দিচ্ছি, পোশাক, খাবার, কসমেটিক্স। আমার জন্য একটু ফিট হয়েও থাকতে পারো না? যাও মুখটাতে পানি ছিটিয়ে আসো, আমি আদর করব তোমাকে। গ্যাপ পড়ে গেছে মেলাদিন। অমৃতার নীরবতা বিরাজমান, কেবল চেয়ে আছে শাহেদের মুখে। শাহেদ বিরক্ত হলো, আর কিছু না বলে টি শার্ট খুললো নিজের। অমৃতাকে বিছানায় শুয়ে চড়াও হলো, বলল, এভাবে কি দেখছো? আমি পুরুষ মানুষ তো, এসবের জন্য আজ নিজের ধ্বংস হলো। আর আমার চাহিদা তো এখন তোমাকেই মেটাতে হবে, তুমি একমাত্র বউ আমার, সো এভাবে দেখার কিছুই নেই।
অমৃতা আর কিছু দেখলো না, চোখ বুজিয়ে নিল, শ্বাস বন্ধ হলো। মরার আগে আগে যেমন যন্ত্রণা হয় সেরকম কিছু অনুভূত হলো কিছু সময়। এরপর সব ঠান্ডা। ওর পাশে সাহেব শুয়ে সিগারেট ধরিয়েছে। অমৃতা ঘুরে গিয়ে চুপ করে আছে, কোনো কথাই আর নেই বলার। ঘরের মাঝখানটা যে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে গজগজ করে চলেছে মূর্ছনা। তার শাড়ির আঁচলটা কোমরে গুজে রাখা। ঠিক সকাল 9টার সময় পুরো ঘর গুছিয়ে গিয়েছিল। এখন দুপুর 2:30। সাউকি দোকান থেকে বাড়িতে এসেছিল ঘন্টা খানেকের জন্য। এই 1 ঘন্টায় ঘরের ছিঁড়ি দেখে তাজ্জব মূর্ছনা বরাবরই একটু গোছালো মেয়ে। ওর মাথা ধরে গেছে নিজের পরিশ্রম এভাবে নষ্ট হতে দেখে। আজ বাড়িতে ঢং করে একটা লুঙ্গি পরেছিল সাউকি, যাওয়ার সময় সেটা পর্যন্ত বিছানার উপর ফেলে গিয়েছে খুলে। কপাল চাপড়ে বলে মূর্ছনা, শুনেছিলাম বরিশালের ছেলেরা আস্ত খবিশ, আজ চোখে প্রমাণ দেখছি। আয় হায়। সিমিন উকি দিয়ে হাসছে। ওই ঘরের সামনে দিয়েও যাচ্ছিল, মজা করে জবাব দিল, আয় হায়, জীবনটা তোমার নষ্ট হয়ে গেল ভাবি। স্যাড এন্ডিং। কারণ বর সারাক্ষণ আদর সোহাগ করে, শুধু তার দোষ সে একটু অগোছালো। জীবনে কত দুঃখ তোমার। মূর্ছনা থেমে গিয়ে চোরের মতো হাসলো ননদের কথায়। সিমিন ঘরে ঢুকে বিছানার উপর পায়ের উপর পা তুলে বসলো, বলল, বর সারাদিন এটা সেটা এনে যখন আদর করে হাতে দেয় তখন খুব মজা লাগে আমার ভাবিদের, কিন্তু একটু অগোছালো হলে তাতে কষ্ট লাগে। কাজ করতে এত কষ্ট। মূর্ছনা হাসলো আবার মিনমিনে গলায় বলল, তোমার গল্পটা আর কত দূর? নায়ক নায়িকার বিয়ে দিলে? সিমিন ভীষণ উত্তেজিত গলায় বলল, বিয়ে দিয়েছি, আজ বাসর ঘরের পর্ব লিখব। পাঠক অধীর আগ্রহ নিয়ে বসে আছে, কি লিখবো কিছুই বুঝতে পারছি না, সেজন্য তোমার থেকে আইডিয়া নিতে এলাম। আগে ভাইয়া আইডিয়া দিত, এখন তুমি দাও। বলো বাসরটাতে কি হয়েছে? মূর্ছনা নাক কুচকে ফেলে। এসব কি কথা সিমিন? যাও তো। সিমিন এগিয়ে বসলো। আরে লজ্জা পাই কেন? আমি তো বিবাহিত। বলো ভাইয়া, উপন্যাসের সুপুরুষ নায়কদের মতো তোমাকে বলছে। আপনাকে সময় দিলাম আমি, মূর্ছনা। তারপর বিছানার মাঝখানে কোলবালিশ টেনেছে, তাই না ভাবি? মূর্ছনা ঠোঁট টিপে এক চোট হেসে নিল, বলল, খুব সময় দিয়েছে সিমিন। তোমার ভাইয়া গ্রেট, তার মতো বাস্তবিক নায়ক ইতিহাসের পাতায় বিরল। ভাইয়ের প্রশংসা শুনে বোন গর্বিত, বুক ফুলিয়ে বলল, এটা আমার ছোট ভাইয়া। আচ্ছা, ভাইয়াকে বেশি ধৈর্য ধরতে হয় না যেন ভাবি, কেমন? বেশি ন্যাকামি করো না, গল্পের নায়িকাদের মতো। মূর্ছনা হাসি চেপে রেখে মাথা নাড়ল। একটুও ন্যাকামি করব না। সিমিন উঠে ভাবি শাড়িগুলো দেখতে থাকে। শপিং এখন অবধি দেখেনি সে। বলল, শুনলাম আপনি থেকে তুমিতে নেমেছো তোমরা। এমনিতে বোঝাপড়া কেমন ভাবি? তুমি চাইলে আমি তোমাকে হেল্প করব ভাইয়াকে জানতে। মূর্ছনা হেসে জবাব দিল, সত্যি বলতে বোঝাপড়া হয়নি, জানার কিছুই বাকিও নেই। পুরোপুরি আমার বিপরীত তোমার ভাই, তবে ঠিক আছে, মানিয়ে নিতে আরাম পাচ্ছি। সিমিন ভাবি সন্তুষ্টি টের পেয়ে হাসে একটু। এরপর হঠাৎ ওয়াশরুমে ঢুকলো। ঠিক সেই সময় সাউকি আবার এলো। দোকানের মাল আনতে 1,03,000 টাকা ঘরে রেখেছিল, সেটা নিতে এসেছে। মূর্ছনা অসময় দেখে হাসলো, একটু সংকোচ নিয়ে বলল, আব্বু আম্মু ঈদের আগে মামার বাড়ি থেকে ফিরবে না বলল। একটা কথা বলি, তুমি তাদের পোশাক একটু কষ্ট করে কুরিয়ার করে দেবে? সাউকি কিছুক্ষণ চেয়ে থেকে বলল, সকালে দিয়েছি। ও। মূর্ছনা শাড়িগুলো গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। সাউকি টাকা বের করে ওর পায়ের দিকটা খেয়াল করে বলে, পায়েল কই? খুলে রাখি, নামাজ পড়তে গেলে আওয়াজ হয় তাই। সাউকি একটু থেমে থেকে ড্রেসিং টেবিলের উপর থেকে পায়েল জোড়া নিয়ে ঝুমঝুমিগুলো একটা একটা করে খুলে নেয়। এরপর ঝুঁকে মূর্ছনার পায়ে পরিয়ে দিয়ে বলে, বলতে চাচ্ছি না এটা ছাড়া তোমার পা দুটো অসুন্দর, তবে তোমার পায়ে এটা খুব আওয়াজ থাকলেও আর না থাকলেও খুলো না। মূর্ছনা আইঢাই করে ঘুমটা টানে। আচমকা ওর ঠোঁট কাঁপলো, সংকোচ নিয়ে বলল, আসার সময় একটু বেল খুঁজে নিয়ে আসো, বেলের শরবত খেতে ইচ্ছে করছে ইফতারে। আর তোমার দামি শার্টগুলো কোনটা কোনটা লন্ড্রিতে পাঠাবো ওটা দেখিয়ে দিয়ে যাও। সাউকি চুপচাপ মাথা নেড়ে ব্যস্ততা নিয়ে চলে গেল। ঈদের আগে গলা অবধি কাজের চাপ। সিমিন ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ভাবিকে স্থির দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি হলো? মূর্ছনা ঘোলাটে চোখে তাকিয়ে বলল, আমি তোমার গল্পের শেষাংশে আইডিয়া দিব। দাও। দাম নে। মূর্ছনা বলে যায়, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো, আকাশের শেষাংশে লিখবে, নায়িকা নিশির মধ্যে একটা উপলব্ধি হয়েছে। কি উপলব্ধি? তাদের কখনো বোঝাপড়া হয়নি, তারা দুই মেরুর মানুষ। সব ছিল অমিল। নিশি খেয়াল করত নিশির যা অপছন্দ ছিল তার স্বামী শুভ্র আসলে সেই সবই পছন্দ, একদম বিপরীত আচরণ। শুভ্র চটকে চটকে ভাত খায়, নিশি এটা পছন্দ না।
শুভ্র দানবের মতো হাত পা ছড়িয়ে ঘুমাতে পছন্দ করে। নিশি এটা পছন্দ করেনি। নিশির পছন্দ না যেই সব কাজ কারবার, শুভ্র ওগুলোই বেশি পছন্দ করত। ঠিক সেভাবে নিশি নিজেকে অপছন্দ ছিল, নিজের চেহারাটা, শরীরের প্রতিটি কোনা কানায় ওর অপছন্দের। অথচ তার স্বামী শুভ্র ওই চেহারাটাই নাকি পছন্দ হয়ে গেছিল। কি আশ্চর্য! এমন বিপরীত মেরুর মানুষের সাথে বোঝাপড়া আবার কি! নিশি খুব কষ্ট করে সংসার করছে এখন, কিন্তু নিশির প্রচণ্ড আনন্দ হচ্ছে এই কষ্টে। এটা তুমি গল্পে দিও। সিমিন ভাবির মুখের দিকে চেয়ে রইল ঢের সময়ের পর ছুটে এসে ভাবিকে জড়িয়ে ধরে বলল, ইউনো ভাবি, আমার ভাইয়ারা সবাই লাকি। তোমাদের মতো মানুষ কিভাবে যেন তারা পেয়ে যায়। ঈদের আর 5 দিন বাকি আছে। বাড়ির সবার কেনাকাটা শেষ। ঈদের পরের সপ্তাহে সিমিনকে উঠিয়ে দেওয়া হবে, সেজন্য আয়োজনে ব্যস্ততা। এরপর আসছে সাউকি মূর্ছনার অনুষ্ঠান। বাড়ির 2 বউ সমান হাতে সব গুছিয়ে দেখছে। সেসব গয়না থেকে শুরু করে সিমিনের জন্য একটা নুনের বাটিও কিনে রেখেছে অসীম। মৃত বোনের সবটুকু পাওনা কড়াই গন্ডায় বুঝিয়ে দিতে চান ভাগ্নিকে। জমির টাকা ইতিমধ্যে আলাদা করে রাখা হয়েছে। নাফিয়া আজ আসরের পর তালুকদার ম্যানশনে ফিরেছে। আজ ফের ঘের ভিজিট করতে যায়নি। পানি আনার কাজটা জুয়েল দেখবে, তাই তার 2 হাত ভর্তি শপিং ব্যাগ। ঈদ বোনাস পেয়েছে আজ। নিজের সাধ্যের মধ্যে বাড়ির সবার জন্য গিফট এনেছে। সবাইকে বুঝিয়ে দিয়ে হাত ছাড়তে অসীমকে বললেন, এখন একটু জিরিয়ে নে। আচ্ছা, তোদের অফিস ছুটি দেবে কবে? 29 রোজায়। এরপর কতগুলো বিয়ে বাবা, সুব্রত মন্দিরা, সিমিনের অনুষ্ঠান, শাউকির অনুষ্ঠান। গিফট কিনতে কিনতে আমি যে ফতুর হয়ে যাব। সাদ বিকেলে বাড়িতে আসে জিরোতে। নিচতলার গেস্ট রুমে থেকে উকি মেরে বলল, অনুষ্ঠান 3টা না 4টা হবে। আমার বিয়ের অনুষ্ঠান হবে শাউকির আগে। 4টে গিফট রেডি করো। নাফিয়া বেশ অবাক হয়ে নিসার মুখের দিকে তাকায়। নিসা লাজুক হেসে মাথা নেড়ে ধিমি আওয়াজে বলে, কিছু টাকা জমিয়েছে এই কয় মাসে। বাবাকে যে বলেছিলেন বিয়ের অনুষ্ঠান পাতালে নিজের টাকায় পাতাবে, সেই জেদ থেকেই করছে এইসব। আমাকে নাকি অনুষ্ঠানের 1 সপ্তাহ আগে আপুর বাসায় পাঠিয়ে দেবে। কি পাগলামো শুরু করেছে লোকটা। আপু দেখো তো, শুধু শুধু টাকা খরচ। তোমার আপুর সব ঠিকঠাক না, আসলে আপুদের মতো মেয়েরা স্বামীর সংসার কখনো ছাড়তে পারে না নাফিয়া আপু। আরেকটা বাচ্চা নিয়ে বসে আছে, সবাই তো নাফিয়া হয় না। নাফিয়া হাসে বলে, হবার দরকারও নেই। সবাই নাফিয়া না হোক, কিন্তু কেউ যেন নিজের অস্তিত্ব ভুলে না যায়। সবাই এমন মেয়ে হোক। তোমার আপু যাতে মাতাল হলেও তালে ঠিক আছে। থ্রেপে থ্রুপে স্বামী সোজা করে রাখতে পারবে। চরিত্রহীনদের তো থ্রেপে থ্রুপে সোজা করা যায় না। তাই আমি তোমার ভাসুরকে ছেড়েছি। আচ্ছা, রোজার দিনের বেলায় এত বাজে কথা বলি? তোমার ভাসুরের নাম নিলেই মুখে গালি এসে যায়। বাদ দাও। সাদ বলেছে সপ্তাহখানিক আগে তোমাকে ও বাড়িতে পাঠিয়ে দেবে। কেন, এখন পাঠিয়ে দিলে কি সমস্যা? পরীক্ষা চললে এজন্য। তাই না ছাই, বউ ছেড়ে ঘুমাতে পারে না মেজো ভাইয়া। পাশ থেকে সিমিন মজা করে বলে ওঠে। নিসা বলল, সে তো সব ছেলে। আরহান ভাইয়া কি সন্ন্যাসী নাকি? যাও না লাফিয়ে লাফিয়ে সংসার করতে, মজা টের পাবে। বলবে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। নাফিয়া হাসতে কিলকিলিয়ে, তবে হাসিটা বড্ড উদাসীন। চোখের কোণে জল এসেছে। হাসতে হাসতে বলল, তোমাদের সবাইকে সুখী দেখতে ভালো লাগছে। অনেক অনেক স্বামী সোহাগী হও সবাই। কপালে স্বর্ণ জুটুক, হীরা না জুটুক, ভালো ভালো খানা না জুটুক, নুন খেয়ে বাঁচো, তবু যেন স্বামীর সবটুকু ভালোবাসা নিয়ে বাঁচতে পারো, দোয়া করি। সরল আশীর্বাদ নাফিয়ার কণ্ঠে। মুখটা হাসি হাসি মেটার, কিন্তু হঠাৎ করে বাকিদের মুখে নেমে আসে অমাবস্যা সমান ঘন ঘটা। সাজ্জে ঘরের দরজায় দাঁড়িয়েছিল নরেনি। সাউকিও সবেমাত্র দোরগোড়ায় পা রেখেছে। অসীমের হাতে আইয়ুব নবীর জীবনী বইটা। অসীম বইটা বন্ধ করে চেয়ে আছে নাফিয়ার মুখে। নাফিয়া কারো দিকে তাকায় না। আস্তে ধীরে উঠে শাহনাজের সাথে রান্নাঘরে ঢুকবে সে। অসীমকে শান্ত গলায় বলে গেল, পাঞ্জাবিটা কাল পাল্টে 1 সাইড ছোট এনে দেব আব্বা, আপনি শুকিয়ে গেছেন। শাহনাজ ঘেমে এনে রান্নাঘরে হালিমের বেরেস্তা ভাজছিলেন। নাফিয়া উকি মেরে ঠাট্টা করে বলে, বউ দুটোকে এত লাই দিয়ে মাথায় তুলবেন না। তুমি এখানে আর তারা হাত পা গুটিয়ে আছে। শাহনাজ কপালের ঘাম মুছে বলে, সবাই তোর মতো স্টুপিড না, আর না আমি আর কাউকে স্টুপিড বানাবো। সবাই যার যার স্বামী নিয়ে থাকুক। তোর আব্বা কাজের লোক পেয়েছে আরেকজন, ঈদের পরে আসবে। সে কদিন করি, কাজ করতে ভালোই লাগে। সারা জীবন তো আরাম করলাম। নাফিয়া হালিমের ঘ্রাণ পায় নাকে। জবাবে কিছু না বলে এগিয়ে গিয়ে শাহনাজের পেছনে দাঁড়িয়ে মিনমিনে গলায় বলে, আম্মা একটা কথা বলবো? বল।
বড় স্যার গতকাল আমাকে ইফতার করিয়েছেন। উনি এটা প্রায়ই করে ওনার এমপ্লয়ীদের সাথে। বাকি সবাই রিটার্নে ওনাকে কিছু আপ্যায়ন করেন, আমি কিছুই দিইনি। একটু আজ হালিম পাঠিয়ে দেব, বেশি করে বানিয়ে দেব। শাহনাজ মুখ ঘুরিয়ে চাইল অবাক চোখে। তার দৃষ্টি দেখে নাফিয়া গুটিয়ে দাঁড়ায়, থমথমে গলায় বলে, এভাবে দেখছো কি? স্যার উনি আমার, এর পেছনে অন্য কোনো কারণ নেই। হেসে ফেলল শাহনাজ, হালকা গলায় বলল, আমি বলেছি অন্য কোনো কারণ আছে। চোরের মনে পুলিশ পুলিশ কেন? মুখ বিকৃত করলো নাফিয়া। পুলিশ পুলিশ না, তোমরা প্রত্যেকে অতি চালাক তো, তাই আগে ভাগেই বলে দিলাম উনি কেবল স্যার আমার। কথাটা বলে নাফিয়া ঘুরে হাঁটা ধরে। আচমকা কবজিতে টান খেয়ে আবারও পেছনে ফিরতে হয় ওকে। তাকিয়ে দেখলো শাহনাজের চকচকে দুটি চোখ। আস্তে ধীরে বলে, তোর আব্বা তোর সম্বন্ধ দেখছে, আমাকে বললো তোকে বোঝাতে। আমি বোঝাতে চাইছি, তোর যদি তোর স্যারের প্রতি কিছু থাকে তবে আমাকে নির্দ্বিধায় জানাবি। সানবীর এখনও তোকে সময় দিতে চাইছে ভাবতে তার কথা। আমাকে গতকাল রাতে কল করে কথা বলেছে আধা ঘন্টা। এমন একটা কথার জন্য নাফিয়া মোটেও প্রস্তুত ছিল না, তবে অবাক হলো না। শাহনাজ এটো হাত মুছে মেয়েটার গাল ছুঁয়ে বলে, লজ্জা রাখিস না। তুই বললি এর পেছনে অন্য কোনো কারণ নেই, কিন্তু বিশ্বাস কর এর পেছনে অন্য কোনো কারণ হলে কিচ্ছুটি ক্ষতি নেই। সানবীর চমৎকার একটা ছেলে, তোকে বুঝবে। নাফিয়া ঢের সময় শাহনাজের মুখের দিকে চেয়ে থেকে বলে, উনি গতকাল রাতে কল করে এসব বলেছেন। কি কি বলেছেন? আমার সাথে তো রোজ কথা হয়, আমি তো কিছু জানি না। তোকে হয়তো সময় নিয়ে বলতে চায়, আপাতত বিব্রত তুই, এটা ভেবেছে। শাহনাজ বলে হাসে আবার। নাফিয়া চোখ নামিয়ে দ্রুত হাঁটা ধরে, ক্ষীণ আওয়াজে বলে যায়, এসব হবার নয়। তুমি যেমন ওনার হয়ে আমাকে এসব বললে, এখন আমার হয়ে একটু তাকে বলে দিও। আমিও সামনাসামনি এ প্রসঙ্গে বলতে পারবো না, যেহেতু উনি আমাকে কিছু বলছেন না। চলে যায় নাফিয়া বাতাসের বেগে। শাহনাজের প্রস্থানের দিকে চেয়ে থাকে। সুপ্ত শ্বাস ফেলে শাহনাজ চুলা অফ করে। এত চমৎকার মেয়েটা কেন তার ঘর আলো করে থাকতে পারল না? আজ শাহনাজকে করতে হচ্ছে তার প্রাক্তন পুত্রবধূর রায়ভারী। এত প্রহসন, এমন পরিণতি তাদের সম্পর্কে হবার কথা ছিল। কই, লাল টুকটুকে শাড়ি পরে রান্নাঘরে শাহনাজের আঁচল ধরে ঘুরত যখন মেয়েটা, তখন শাহনাজ এই সরলতা দেখে ভাবত বৃদ্ধা বয়সটা তার বেশ যত্নেই কাটবে। শাহেদের কি খুব প্রয়োজন ছিল এমন পরিণতি ডাকার? শশা কাটে শাহনাজ, শ্বাস ফেলে বুক শক্ত করে। যা ঘটেছে ঘটেছে, এখন মেয়েটাকে বোঝাতে হবে। সানভীর যখন সরাসরি তার কাছে কল করে লজ্জার মাথা খেয়ে বলেছে, নাফিয়া সম্পর্কে শুধু একটা তথ্য চাইছি চাচি আম্মা। তাকে যেটুকু দেখেছি, মানুষ হিসেবে চেনার জন্য অতটুকু সময় যথেষ্ট নয় আসলে। কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাই, সে একজনের স্ত্রী হিসেবে কতটুকু উপযুক্ত হতে পারে। আপনি এটা নেগেটিভলি নেবেন না দয়া করে। আসলে আমার মাথার ওপর মুরব্বি নেই, আপারা অবস্থনা করছে। অসীম চাচার সাথে কথা বলতে সংকোচ হচ্ছে, তাই মায়ের মতো আপনার সাথে আলোচনা করছি। শাহেদের থেকেও তো বেশি নাফিয়া আপনার সাথে ছিল, তাকে কি আদরে আগলে ঘরে তোলা যায় নিশ্চিন্তে? আপনার একটা জবাবে আমার শেষ সিদ্ধান্ত হবে। আমি দুদিন ধরে ভাবছি কেবল। শাহনাজের বড্ড কষ্ট হয়েছিল ওসব শুনে। নাফিয়া তার পুত্রবধূ ছিল, তাদের বংশধর জন্ম দিত। হাই কি প্রহসন! তবে শাহনাজ নিজেকে সংযত করে চোখ মুছে বলেছিল, তুমি কতটুকু উপযুক্ত চাও বাবা তা তো জানি না, তবে আমার ছেলে সাহেব ছাড়া এই মেয়েটির গায়ে আর কোনো কালি নেই। নিখাদ একটি মেয়ে। এখন তুমি ভেবে দেখো। মাগরিব হয়ে আসছে। শাহনাজ পুত্রবধূদের ডাকলেন, সব গোছানো শেষ, এখন টেবিল সাজাও। সিমিন, শরবত, গোল। ওরা দুই বউ হাতে হাতে করছে। শরবতগুলো নিতে নিতে সিমিন মামার কানের কাছে ভেজর ভেজর লাগিয়েছে। শুভ্রতার বিয়ে খাবো, নতুন ড্রেস কিনে দাও, নতুন ড্রেস কিনে দাও। অসীম বড্ড বিরক্ত গলায় বলল, সেদিন না হয় শপিং করলি, আজ আবার নাফিয়াকে দিলি। সবাই তো নতুন। তো ওসব তো ঈদের নিয়তে কিনেছি, ঈদের আগে পরে ফেলবো। আমি কিছু জানি না, নিজের স্বামীকে বল সরাসরি চাকরি করে। অসীম মস্করা শুনে সিমিন মুখ কালো করে বিড়বিড় করলো, এখনো তুলে দাওনি আমাকে, নইলে সত্যি চাইতাম। তাছাড়া সে কিনেছো, আমার চাইতে লজ্জা লাগে আগে। ও মামা, তুমি ভালো মামা, দাও না একটা ড্রেস। অসীম হাসলো, পরপর ওয়ালেট খুলে কিছু ক্যাশ বের করে বলল, চারটা নিস। নাফিয়া আর তোর দুই ভাবির জন্য দাম যেমন সমান হয়, কারো না বেশি না কারো কম। সিমিন লাফিয়ে উঠে মামাকে ধরল। অসীম হাসে,
ভাগ্নির মাথায় হাত বুলিয়ে নিসা আর মূর্ছনা তাদের শ্বশুরের দিকে তাকিয়ে আছে আনত নয়নে। ভাবছে দুজন স্বপ্নচারী, এমন চমৎকার একজন মানুষের অভিভাবকত্বে তাদের সংসার জীবন কাটবে দারুণ। শাহনাজ ওদের হাসাহাসি দেখে দোতলায় উঠল। সন্ধ্যার আগে সবকটা জানালা টেনে দিল। নাফিয়ার ঘরে ঢুকে দেখলো নাফিয়া গোসল সেরেছে। শাহনাজকে দেখে চোরের মতো হেসে বলল, রোজাটা ভেঙে গেল আম্মা, পিরিয়ড হয়েছে, আমি যাব না, শরীর খারাপ। শাহনাজ ওসব কিছু না শুনে একদম বেহায়ার মতো এগিয়ে এসে আবারও নাফিয়ার মাথায় হাত বুলিয়ে দিল। সানবীর ভালো ছেলে, তুই রাজি হ প্লিজ। এবার নাফিয়া খেকিয়ে উঠল। আশ্চর্য, আমি তোমাদের সাথে দুর্ব্যবহার করতে পারি না, দেখে যা না তাই মস্করা করবে। দিস ইজ টু মাচ আম্মা। শাহনাজ ছাড়ে না, কেঁদে ফেলে। তোর আব্বা ঘুমাতে পারে না, দেখেছিস মানুষটা কেমন হয়ে যাচ্ছে দিনকে দিন। ওরে সানবীর অতটা বুড়ো নয় যতটা ভাবছিস, চুলেও সাদা রং করেছে, কি যেন বলে স্টাইল। এ পর্যায়ে নাফিয়া রাগ সরিয়ে হেসে ফেললো শব্দ করে। ক্রন্দনরত শাহনাজের পেটে মাথা ঠেকিয়ে তাকে দু হাতে পেঁচিয়ে ধরে থাকলো, জবাব দিল না। ঠিক মাগরিবের পরে যখন বাড়ির সবাই ইফতার সেরে উঠেছে তখন নাফিয়ার ফোনে কল আসে জুয়েলের। ক্রোক এরিয়ার প্রকল্পের জমিটাতে ঝামেলা হয়েছে, কাগজপত্র সব নাফিয়ার কাছে, সেগুলো দরকার। ঠিক কি ঝামেলা সেটা বলেনি, দুম করে কল কাটতে হয়েছে। নাফিয়া হতচকিত, তাড়াহুড়ো করে শাড়ি পাল্টে নেয়। সাদ আর অসীমকে সংক্ষেপে সবটা জানায়। শার্ট পাল্টে তাড়াহুড়ো করে এগিয়ে আসে সাদ। আমি আসবো? নাফিয়া সাদকে বারণ করলেও সাদ বাইক নিয়ে বেরোলো। নাফিয়াকে ক্রোক এরিয়ায় ব্রিজের গোড়ায় নামিয়ে দিয়ে বাইক থামিয়ে দাঁড়িয়ে রইল। বলল, প্রয়োজন পড়লে ডাক দিবা, সবকিছু থানা পুলিশ দিয়ে সমাধান করে যায় না। নাফিয়াকে দেখে চূড়ান্ত হতবাক সানভীর ও জুয়েলের দিকে রাগান্বিত ভঙ্গিতে তাকালো। চিবিয়ে চিবিয়ে বলল, তাকে ডেকেছো কেন এই পরিবেশের মধ্যে? তুমি আহাম্মক? স্যার পেপারগুলো তো তার কাছে, আর কি করার আছে? তুমি গিয়ে নিয়ে আসতে পারলে না, ইডিয়ট? সানভীর চেঁচিয়ে উঠল। তার বিরক্তি বাড়ছে, এভাবে চেঁচিয়ে অভ্যস্ত নয় সে। নাফিয়াও চূড়ান্ত রকমের হতবাক। দুজন পুলিশ কর্মকর্তা, এখানকার চেয়ারম্যান, সবাই লোক সমাগমের মধ্যমণি। চেঁচামেচিতে কান ঝালাপালা করে দিচ্ছে তাদের। নাফিয়া ফাইলটা জুয়েলের হাতে দিবে, জানতে চাইবে হচ্ছেটা কি। তার আগে স্পষ্ট শোনা গেল এই গায়ে অতি মুরব্বী এক লোক হিসিয়ে বলল, আমি আগেই কইছিলাম এসব কাজ এই গায়ে এই স্কুলে করার দরকার নাই। বাড়ির মেয়ে বউদের ফুসলায়া ফাসলায়া ঘর থেকে বাহিরে নামানোর ফন্দি। এরা মুরতাদ, আমেরিকার দূত, এদের সংস্থা। আমেরিকা চায় এদেশ খোলামেলা হোক। নাফিয়া বৃদ্ধর চেঁচামেচি শুনে যেটুকু বুঝতে পারলো ঘটনা একটা বিচ্ছিরি ঘটেছে। ঘেরের পাশে নির্মিত বাড়িটাতে দুই যুবক যুবতী ঘুরতে এসে খোলা পেয়ে অনাচারে লিপ্ত ছিল, ধরা পড়েছে এক গরুর পালের মালিকের হাতে। গায়ে অঞ্চলে এসব ঘটনা খুবই কমন। শহর থেকে বেহায়া মেয়ে ছেলে গায়ে ঘুরতে এলে এসব ঘটনা ঘটবে। তাছাড়া জায়গাটা নিরিবিলি এবং বাড়িটা ফাঁকা, এই ইস্যুটা ছিল যথেষ্ট। উত্তরণের প্রতি গায়ের মানুষের সব চাপাকোপ উগলে দিতে এদের মদতদাতা ওই চেয়ারম্যান। তাকে রসদ জোটাচ্ছে সরকার দলীয় পার্টির নেতা খাতারা, যাদের চোখ ছিল জমিটার উপরে। কিন্তু এই অপকাণ্ডে নাফিয়াদের এনজিওর দোষ কি বুঝতে পারছে না। সানভীর তখন ভীষণ শান্ত বৃদ্ধকে বলল, আমেরিকাকে টানছেন কেন? আমার এনজিও সম্পূর্ণ দেশীয়। আপনারা নির্বোধ, সহজ কথা বোঝেন না? আমরা মেয়েদের আত্মনির্ভরশীল বানাই, সচ্ছল বানাই। প্রয়োজনে তারা বোরখা পরে আসবে। আমরা কোথায় খোলামেলা বানাচ্ছি তাদের? আর আমাদের কাগজপত্র এসেছে, ওসি কাগজপত্র দেখছে, উল্টে পাল্টে। এবার কেটে পড়ুন। ঠিক পাশ থেকে আরেকজন বলল, যাদের নিজেদের চালচলন ঠিক নাই তারা অন্যদের পর্দার কি খেয়াল রাখবে? এমন কত সংস্থা যে দেখা আছে মেয়ে লোকদের পয়সা কামাতে ট্রেনিং দিতে এসে। এর আগেও প্রত্যবর্তন ব্যাংকের তরফ থেকে শিশু উন্নয়নের একটা ঘর ছিল, কয়েক মাস বিনামূল্যে শিশু পড়ায় তারপর লাপাত্তা। এরপর ওই ঘর হয়েছে হোটেলের ব্যবসা বাসা। জায়গা জায়গায় শিশু জন্ম, আটকানো প্যাকেট পড় থাকতো। এই জন্য গায়ে বাহিরগত ঢুকতে দিবার চায় না। আম্বগাঁও যথেষ্ট গোছালো। নাফিয়া চোখ মুখ খিচিয়ে নিল এমন বিশ্রী কথা শুনে। সানভীর ওকে লক্ষ্য করে ধিমি আওয়াজে বলল, গাড়িতে গিয়ে বসুন। নাফিয়া বসে না, উল্টো শক্ত গলায় বলে, না, আগে শুনি এরা ঠিকঠাক কি মিন করতে চায়। কার চালচলন ঠিক নেই? আমার এনজিওর কর্মকর্তা, আমরা এনজিওর কর্মকর্তা। ভুলটা কোথায়? ভুলটা কোথায় নিজের দিকে তাকায়া দেখেন। লাজ লেহাজ নাই, সারাদিন এসে পরপুরুষের সামনে বসে থাকেন। নাফিয়া মেজাজটা ধরে রাখতে পারলো না, চেঁচিয়ে উঠল, এটা আমার কাজ। আমি এই প্রকল্পের ব্যবস্থাপক। ফাজিলদের বাচ্চা, গাধার বাচ্চা, বুঝে কথা বল। ওসি সবাইকে চুপ করাতে চেয়ারম্যানের সাথে আলাপ জুড়ে দিল। সানভীর ঘাড় ফিরিয়ে তাজ্জব হয়ে বলল,
গালি দিচ্ছেন কেন? আপনি একজন এনজিও কর্মকর্তা, আমরা অন্যকে উদারতা শেখাই। কন্ট্রোল ইয়োরসেলফ। স্যারের কথা শুনে নাফিয়ার গাটা আরো জ্বলে গেল। চিবিয়ে চিবিয়ে বলল, টপিক ছিল আজ এই বাড়িতে অনৈতিক কর্মকাণ্ড ঘটেছে, এটা এর একটা সুরাহা হওয়া উচিত, সেটা নিয়ে আলোচনা হওয়া উচিত। কিন্তু তীরটা সরাসরি আমার চরিত্রে এসেছে, এজন্য আমি গালি দেব না? হাউ রিডিকিউলাস! আমি যেটা ডিজার্ভ করে তাকে সেটাই দিই, এবং গালিটা খুবই ভদ্র ছিল। আপনিও গালি দিন, দিন গালি। নো নাফিয়া, আমি কথা বলছি। আপনি গালি দিবেন? হবে না, আমি কথা বলছি, শান্ত হও। গালি দিবেন আপনি? আমি জীবনে কাউকে গালি দেইনি নাফিয়া। ইটস নট মাই কাপ অফ টি। আমার বিকল্প রাস্তা আছে, শান্ত হও। স্যার, আপনি গালি দিবেন? নাফিয়া বাচ্চাদের মতো খেপেছে। সানভীর থিতিয়ে গেল নাফিয়া দপদপ করে জ্বলে উঠাতে। ঠিক তখনই পাশ থেকে আরেকটা ছোকরা মতো লোক বলে উঠল, চাল চলন নিয়ে আর কি বলি, পেট বের করে সমাজ সেবায় মারায়। আমাকে বাড়ির মেয়ে বউ নষ্ট হয়ে যাবে রে। ছোটখাটো একটা যেন বাজ পড়েছে যেন নাফিয়ার মাথায়। তৎক্ষণাৎ দু চোখ ফেটে পানি আসতে চাইলো। মাথার ঘোমটাটা একটু টেনে দাঁড়িয়ে রইল দম বন্ধ করে। সানভীর এবার চশমা খুললো নিজের। ছেলেটাকে শান্ত গলায় বলল, তার পেট বের হয়ে আছে, এটা তুমি দেখেছো? তোমার সাথে তো আর তার দেখাও হয়নি। দূরে থেকে দেখতেছি। এতক্ষণে ব্লেজারের হাতা গোটায় সানভীর মুখটা ভীষণ শান্ত। বলল, দূর থেকেই দেখলে ভদ্রমহিলার পেট বের হয়ে আছে। একটা আওয়াজ হলো তৎক্ষণাৎ। চেয়ারম্যানের সাথে কথা বলতে বলতে ওসি থামলো। জড়ো হওয়া লোক হতবাক। ছোকরাটা মুখে হাত চেপে কাত হয়ে পড়ল। সানভীরের সহজ মুখটা এতক্ষণে লাল হয়ে উঠেছে। ও কলার ধরে উঠে একদম শূন্যে তুলে ছুঁড়ে যেন মারবে লিকরিকে শরীরটা। হাতের পেশির রক ফেটে যাবে মনে হচ্ছে। সেই সাথে চোয়ালেরও চেঁচিয়ে বলল, ইউ সান অফ এ পিগ! চোখ আর বিসি খুলে অদল বদল করে লাগিয়ে দিব। আই স্যার, যদি আর একবারও ব্লেম গেম খেলিস একজন ভদ্রমহিলার সাথে, ডু ইউ নো হু আই অ্যাম? ছেলেটা কাতরাচ্ছে ব্যথায়। ডিফেন্সের প্রশিক্ষিত ঘুষির জন্য তার নেশা করা শরীরটা নিতান্তই নাজুক। ওসি এলো ছুটে ছাড়িয়ে নিল ছেলেটাকে। আর নাফিয়া ভেজা চোখ মুছে নির্নিমেষ দেখতে লাগলো স্যারের মুখটা। সান অফ এ পিগ, এটা গালি? এই গালি গায়ের মানুষ বুঝবে? নাফিয়া ভাবছে। ভাবতে ভাবতে দেখছে সানভীরের অস্থির মুখটা। দৃষ্টি নাফিয়ার ওখানে আটকে থাকে এবং ও চেয়ে থাকে। তাতে অবশ্য তখন কেবল ওর স্যারকে দেখছিল না।